মেহের গ্রামে একটা অনেক পুরনো বটের গাছ ছিল। গ্রামবাসীরা এটা মানত যে এই গাছটা 2000 সাল পুরনো, আর এই গাছে বিষ্ণু দেবতার বাস রয়েছে। গ্রামের অনেক বংশরা গাছের পুজো করছিল। তার সাথেই এই গাছে একটা 5 মুখওয়ালা শেষ নাগের বাসও ছিল। সবাই এটা মানত যে এটা বিষ্ণু ভগবানের অবতার। মা, আমি স্নান করতে যাচ্ছি, আর এখন আমাকে পুজো করতেও যেতে হবে। তুমি ততক্ষণের জন্য আমার জলখাবারটা বানিয়ে রেখো। পুজো করতে মন্দিরে যাচ্ছিস নাকি? মন্দির তো এখন পর্যন্ত খোলা নেই বাবু। না মা, আমি মন্দিরে যাচ্ছি না, আমি ওই বটগাছটার পুজো করতে চাইছি। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে চান করে নে। মনোজ চান করে চলে আসে আর প্রদীপ নিয়ে বট গাছের কাছে গিয়ে পুজো করতে শুরু করে। ও বট গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেয়। হে বট দেবতা, আমি লোকেদের মুখে শুনেছি যে আপনার উপরে বিষ্ণু দেবতা বাস করে, আর তার সাথে অনেকেই এখানে শেষ নাগেরও দর্শন করেছেন। আমাকে একটা কাজ পাইয়ে দিন না, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। মনোজ সত্যি মনে প্রার্থনা শুরু করে। তক্ষুনি বট গাছের একটা শাখা নড়তে শুরু করে, আর তার থেকে কিছু ফল মনোজের পুজোর থালাতে পড়ে যায়। মনোজ বুঝতে পেরে যায় যে এটা ভগবান থেকে প্রসাদ স্বরূপ পেয়েছে। জয় হো ঈশ্বর, মনে হয় আমার ডাক আপনার কানে চলে গেছে। মনোজ থালা থেকে কিছু একটা ফল খেয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। আসলে ওটা নাগ দেবতার জন্য দুধ নিয়ে এসেছিল, কিন্তু ওই দুধটা রাখা ও ভুলে যায়। তক্ষুনি তার সামনে হঠাৎ করে 5 মুখওয়ালা নাগ দেবতা চলে আসেন। আমি কি ভুল করে ফেলেছি ঈশ্বর? আমি তো সৎ মনোভাব নিয়ে এখানে পুজো করতে এসেছিলাম, তাই না? নাগ দেবতা মাথা নাড়ান। তক্ষুনি মনোজের মনে পড়ে যায় যে ও দুধ রাখা তো ভুলেই গেছিল। ও থালা থেকে দুধের বাটিটা বটগাছের নিচে রেখে দেয়, আর মনোজ হাত জোড় করে ওখান থেকে নিচে বাড়ির দিকে রওনা দেয়। আয়, জল খাবার খেয়ে নে। মা, তুমি জানো আজকে আমি নাগ দেবতাকে দর্শন করেছি। প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই তুই কোনো একটা শয়তানি করেছিস, বা ওখান থেকে কিছু একটা নোংরা করেছিস, তাই তো নাগ দেবতা সামনে এসেছেন। না মা, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমি নাগ দেবতার জন্য দুধ নিয়ে গিয়েছিলাম, আর সেটা ঢালতে ভুলে গিয়েছিলাম, আর ওনাকে দেখার পরই আমার মনে পড়ে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এখন জল খাবার খা। মনো জল খাবার খেয়ে নেয়। একদিন রাত্রিবেলা খুব দ্রুত গতিতে হাওয়া আর তুফানের কারণে বট গাছ ভেঙে যায়। আরে মনোজ বাবু, উঠে পড়, এখন পর্যন্ত ঘুমোচ্ছিস? কি হয়েছে মা, আজকে এত তাড়াতাড়ি তুলে দিচ্ছ কেন? আমি থোড়ি না এখন কাজ পেয়ে গেছি যে আমাকে এখন কাজে বেরোতে হবে। কাল রাতের অন্ধকার তুফানের কারণে বট গাছ ভেঙে গেছে। সমস্ত গ্রামবাসীরাই যাচ্ছে, তুইও গিয়ে দেখে নে। মনোজ উঠে পড়ে আর সোজা গাছ দেখার জন্য বেরিয়ে পড়ে। কয়েকদিন আগেই তো আমি এখানে পুজো করার জন্য এসেছিলাম। মনোজ দেখতে পায় যে বট গাছ গোড়া থেকেই উঠে গেছে। জানি না আমরা কত কাল ধরে আমাদের পূর্বপুরুষরা এই গাছটাকে পুজো করে আসছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য দেখ, গাছটাই ভেঙে গেল। এখন আমরা কার পুজো করব? আর এর নিচে রাখা ওই মূর্তিগুলো এখন কোথায় রাখবো? সমস্ত লোকেরা দেখতে পায় যে বট গাছ ভেঙে যাওয়ার পরেও মূর্তি এখনো সুরক্ষিত আছে। প্রভুর মহিমা তো দেখো, এত বড় একটা গাছ উপড়ে পড়ে গেছে, তাও মূর্তিগুলোর কোনো ক্ষতি হয়নি। মনোজ গাছের নিচ থেকে মূর্তি বার করে নেয় আর সেগুলোকে একটা জায়গায় রেখে দেয়। তক্ষুনি প্রধান ওখানে চলে আসেন আর সমস্ত লোকেদের ওখান থেকে সরে যেতে বলেন। এই তোমরা সবাই এই জায়গাটা খালি করে দাও, এই গাছের কাঠ কেটে নেওয়া হবে। কে কাটবে এই গাছের কাঠ, আর কেন? কারণ এই গাছটা আমার জমির ওপরে রয়েছে, আমার পূর্বপুরুষ এই গাছটা লাগিয়েছিলেন, সেই জন্য আমি এই গাছের কাঠ কেটে বাজারে বিক্রি করব। এই জমিটা তো তুমি জবরদস্তি করে হাতিয়ে নিয়েছো, আর এই কথাটা গ্রামে সবাই জানে। সেই জন্য আমরা তোমাকে এই গাছের কাঠ নিয়ে যেতে দেব না। গ্রামবাসীদের সাথে লড়াই করার জন্য প্রধান ওখানকার উকিলকে ডেকে নেয়
আর তাকে নিজের জমির কাগজপত্র দেখান। কাগজে সেই জমিটা প্রধানের নামেই ছিল, সেই কারণে উকিলও কিছুই বলতে পারে না। সেই কারণে গ্রামবাসীদেরও বাধ্য হয়ে চুপচাপ ওখান থেকে যেতে হয়। আমার সাথে লড়াই করতে এসেছিলে, হ্যাঁ? সেই জন্য আমি আগে থেকেই এই জমির কাগজ আমি নিজের নামে করিয়ে নিয়েছি, যাতে আমার কোনো সমস্যা না হয়। এখন এই গাছের কাঠ বিক্রি করে আমি অনেক পয়সাও রোজগার করব। প্রধানের ডেকে নেওয়া লোকজন আসে আর ওরা বট গাছটা কাটতে শুরু করে। হে ঈশ্বর, এখন গ্রামের লোকেরা কেউ চায় না যে আপনি এই গ্রাম থেকে দূরে চলে যান, কিন্তু এখন আমাদের হাতে কিছু নেই। আমরাও তো আইনের সামনে কিছু করতে পারবো না। এই প্রধান কারচুপি করে গ্রামের জমি নিজের নামে করে নিয়েছে। ঈশ্বরের কাছে আমার নামে কেন খারাপ কথা বলছো? উনি কিছু শুনবেন না। যে নিজের ঘরটাই সামলাতে পারে না, সে আমাকে গাছ কাটা থেকে আটকাবে বুঝি? প্রধানের লোকেরা লাকড়ি কাটছিল, তক্ষুনি ওখানে একটা সাপ দেখতে পাওয়া যায়। সেই জন্যে ওরা ওখান থেকে পালাতে শুরু করে। এই দাঁড়াও অপদার্থরা, এই কাঠগুলো পাবার জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করে এসেছি, আর তোমরা একটা সাপ দেখে ভয় পালিয়ে যাচ্ছ। আরে কিছুক্ষণের মধ্যেই ও চলে যাবে, আর এমনিতেই আমি তোমাদেরকে দ্বিগুণ পয়সা দেবো। হ্যাঁ, এখন তোমাদের রাত দিন পরিশ্রম করতে হবে। এটা শেষ নাগ আর বটগাছটাকে রক্ষা করছে। আপনার টাকা পয়সা লাগবে না, আমরা বাড়ি যাচ্ছি। পয়সা চাইবে না, কিন্তু সম্মান তো চাই নাকি? তোমরা 1 মাস আগে থেকে জঙ্গল থেকে যে গাছ কেটে নিয়ে এসছিলে না, সেগুলো সরকারি গাছ ছিল। যদি আমি এই কথা পুলিশ স্টেশনে বলে দিই, তাহলে তোমরা জেলে গিয়ে পচবে, কথাটা মনে রেখো। সে তো আমরা বাধ্য হয়ে করেছিলাম, আর এমনিতেও ওই গাছ যদি না কাটতাম আমরা, তাহলে ওগুলো পচে পচে নষ্ট হয়ে যেত। আমি সেসব শুনতে চাই না, শুধু এখানে দাঁড়িয়ে আমার জন্য গাছ কাটো, ব্যাস। প্রধান সমস্ত কারিগরদেরকে ভয় আর ধমকি দেখিয়ে কাজ করার জন্য আটকে নেয়, আর সেই সাপটাকে একটা লাঠি দ্বারা মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। গর্ত থেকে বেরিয়ে আসা সাপটাকে শেষ নাগ বলছে, বোকা কোথাকার। আরে এই গাছের গোড়ায় এরকম অনেক সাপ থাকবে, বুঝেছো? সাপের ওখান থেকে চলে যাওয়ার পর কারিগররা আবার লাকড়ি কাটা শুরু করে দেয়। প্রধান মূর্তিগুলো তুলে নেন আর বাড়ি নিয়ে চলে যান। এই মূর্তিটা তো কাঠের থেকেও দেখছি বেশি দামে বিক্রি হবে। আমি শুনেছিলাম শহরে এরকম অ্যান্টিক মূর্তি অনেক বেশি দামে বিক্রি হয়। প্রধান মূর্তি নিয়ে বাড়ি পৌঁছে যান আর সমস্ত মূর্তিগুলোকে আলমারিতে সাজিয়ে দেন। আজকে তো মূর্তিটাও আমার হয়ে গেল, আর কাঠগুলো কিছুক্ষণের মধ্যে সমস্ত কাঠও আমারই হয়ে যাবে। আজকে আমি নাক ডেকে ভালো করে ঘুম দেব। প্রধান ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েন, আর কিছুক্ষণের মধ্যেই উনি গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়েন। আর ওনার স্বপ্নে নাগ দেবতা আসেন, আর ওই 5 মুখওয়ালা নাগ দেবতাকে দেখার পর উনি পালাতে শুরু করেন। ওরে বাবারে, এ তো আমার পিছু পিছু ধাওয়া করেছে। আরে কেউ আমাকে বাঁচাও, এই নাগটা তো আমাকেই ধাওয়া করছে, কামড়াবে মনে হচ্ছে। আরে বাঁচাও, আরে কেউ আছো? কেউ আমাকে নাগের হাত থেকে রক্ষা করো, এই নাগের হাত থেকে বাঁচাও আমাকে। প্রধান পালাতেই থাকে, কিন্তু উনি যেখানেই পালিয়ে যাচ্ছিলেন, নাগ দেবতা ওনার পিছু পিছুই পালাচ্ছিলেন। প্রধানের শ্বাস ফুলে ওঠে, আর ও কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর একটা পাথরের সাথে ধাক্কা খান আর নিচে পড়ে যান। না, আমাকে কামড়ে দিও না। আমি তো গাছের কাঠ এই জন্য কাটাচ্ছিলাম কারণ ওটা নিচে পড়ে গিয়েছিল। এতে তো আমার কোনো দোষ নেই। নাগ দেবতা ওনার পায়ে ছোবল দেয়। প্রধান ঘুম থেকে উঠে পড়েন আর নিজের পাটা দেখতে শুরু করেন। এ কি, আমার পা তো ঠিকই আছে। আমি তো স্বপ্ন দেখছিলাম। খুব বাজে স্বপ্নটা ছিল, আমি শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলাম। উনি দেখতে পান যে এইবার শেষ নাগ সত্যি সত্যি ওনার সামনেই বসে আছেন। আরে, এ তো সত্যি সত্যি নাগ চলে এসেছে, আর এই মুহূর্তে তো আমি একেবারেই স্বপ্ন দেখছি না। শেষ নাগ প্রধানের বিছানা থেকে তার আলমারির দিকে চলে যান আর ওখানে রাখা মূর্তির ওপর বসে পড়েন। আর প্রধান ভয়ের চোটে নাগ দেবতার সামনে কাঁদতে শুরু করেন। আমাকে কামড়াবেন না নাগ দেবতা, আমি এই মূর্তিটা ওখানেই রেখে আসব। তক্ষুনি বিষ্ণু দেবতা প্রকট হন
আমি অনেক যুগ ধরে এই গ্রামে রয়েছি, আর এখন আমার বাড়িটা ভেঙে গেছে। তুমি কি আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে? আমি তো আপনার দর্শন পেয়েই ধন্য হয়ে গেছি প্রভু। এই গ্রাম থেকে আমি আপনাকে দূরে করে দেব না, বরং ওই গাছের কাঠগুলো দিয়ে একটা মন্দির তৈরি করে আপনার মূর্তি ওখানেই স্থাপনা করব। প্রধান বিষ্ণু দেবতার দর্শন পেয়ে নিজেকে খুব ধন্য মানতে শুরু করেন, আর এখন নিজের কারিগরদেরকে বলে ওই সমস্ত বট গাছের লাকড়ি দিয়ে একটা বড় মন্দির বানিয়ে দেন। এখন প্রধান সমস্ত গ্রামবাসীদের সাথে মিলে সমস্ত মূর্তি সেই মন্দিরে স্থাপনা করে দেন। এখানে নাগ দেবতাও চলে আসেন আর সবাইকে দর্শন দেন।